সিনেমা দেখতে ভালোবাসে না একেবারেই, এরকম মানুষ আমি কম দেখেছি। হ্যাঁ, এটা হয় যে অনেকে আ একসাথে অনেকটা অনেকক্ষণ ধরে দেখতে পারে না। অনেকের ধৈর্য অতটা থাকে না। কিন্তু বেসিক্যালি স্টোরি টেলিং, গল্প আমাদের কালচারের সাথে হ্যাঁ, বহু হাজার, হাজার বছর ধরে জড়িয়ে রয়েছে। তো সিনেমা ইজ দি আল্টিমেট আ medium of storytelling. And today we're going to talk about a recent film that I watched and my view on cinema in general. So recently I had the um, chance, bolbo, I don't want to use honor, so I had the chance to watch Dunki with some friends, and I have something to say about the film. This is not a review. I'm not a reviewer. Uh, there are many reviewers who know much more than I do about films and about reviewing films. Current film review is not about how I liked it and how I did not like it. Film review is kind of a critical comment, যেখানে আমরা বিভিন্ন রকম মানে লেয়ারগুলোর ভেতরে ঢুকছি এবং এক একটা লেয়ারের পর্দা সরিয়ে সাধারণ যে অডিয়েন্স যারা সিনেমাটাই শুধুমাত্র দেখছে তাদেরকে বোঝানো যে এর ভেতরে কী ছিল এবং কী হতে পারত, বা কোনটা ভালো করে দেখানো হয়েছে, কোনটা ভালো করে দেখানো হয়নি। তো দ্যাট ইজ ফিল্ম রিভিউইং অ্যাকর্ডিং টু মি, অ্যান্ড আই এম নট ডুইং দ্যাট বিকজ আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট। তো টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট ডানকি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড ইফ ইউ হ্যাভ ওয়াচড ডাঙ্কি, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ওকে, যদি খারাপ লেগে থাকে দ্যাট ইজ অলসো ফাইন। আমার এক্সপিরিয়েন্স মোটামুটি, বিকজ cinema to me is something that needs to take me away from my reality. It has to. It can be এটা আমাকে কে বলেছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে কথাটার আমি এই কথাটাই মানে রিয়েলি বিশ্বাস করি, যে কোনো গল্প তুমি লিখছো যদি বা দেখছো, তো যদি কোনো গল্প তোমাকে তোমার রিয়ালিটি থেকে সরিয়ে নিয়ে যেতে পারছে না, ইফ ইউ নট ফিলিং ফর দ্য ক্যারেক্টার্স, যদি তুমি ফিল করছো ক্যারেক্টারগুলোর জন্য, তার মানে তুমি ট্রান্সপোর্টেড টু দ্যাট রিয়ালিটি অ্যান্ড ইউ আর ফিলিং এম্প্যাথেটিক। তো ইট ডাজ নট হ্যাজ টু বি ওভার ড্রামাটিক অর সুপার রিয়েলিস্টিক অর মানে যেগুলো হয় মনে করো একটা সুপার হিউম্যানের কোনো একটা সিনেমা বা অ্যাভাতার বা কিছু, এরকম হওয়ার দরকার নেই। একটা অ্যাজ simple as Tare Zameen Par is a good cinema because it does not it makes us want Darshil to to find his identity, to find his কি বলবো, to find success আমি বলতে চাইছি না অ্যাকচুয়ালি, to find something that makes him feel that he is not nothing. And we also feel for the teacher. টিচারের নামটা মনে পড়ছে না, কী ছিল যে অবস্থি, যাই হোক। তো তো সিনেমা দ্যাট সেটা, অ্যান্ড ডানকি কুড নট ডু দ্যাট উইথ মি, টু মি না উইথ মি, যাই হোক। আই বাইরে থেকে একটু আওয়াজ আসছে বোধ হয়, যদি শুনতে পাচ্ছ তুমি। তো ইয়েস, দিস ইজ নট আ সাউন্ড প্রুফ রুম অ্যান্ড আই এম নট গোয়িং টু প্রিটেন্ড দ্যাট ইট ইজ, তাই উই উইল হ্যাভ টু বিয়ার উইথ ইট। এই যে আওয়াজটা এলো বেশ মজার, আশেপাশে আওয়াজ আসতে থাকুক। তো হ্যাঁ, ডানকি। তো ডানকি ইজ আ ফিল্ম অ্যাবাউট, ইফ ইউ অলরেডি নো, দিস ইজ গোয়িং টু বি বোরিং। ডানকি ইজ অ্যাবাউট একটা গ্রাম পাঞ্জাবের, যেখানকার মানুষজনের একটা বড় স্বপ্ন এবং মানে মেনলি লাইফের মেন টার্গেটই হয় বিদেশ যাওয়া, কারণ ওখানে এটাই মনে হয় যে আমাদের দেশে টাকা রোজগার করা খুব কঠিন। আমাদের দেশে কিছু বায়াসেস আছে, কিছু প্রেজুডিসেস আছে, যেখানে গরিব কখনো বড়োর দিকে যেতেই পারে না, গরিবই থেকে যায়, আরও গরিব হতে থাকে, যার নেই তার কাছ থেকে আস্তে আস্তে কাড়তেই থাকে যার কাছে আছে তারা। এবং দি অনলি ওয়ে টু
become rich or become successful is by going to London or America or anywhere that is filled with white people actually. তো তো দ্যাটস দি ড্রিম অফ দোজ পিপল অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে আছে। গ্রামটার নাম মনে নেই, তবে পাঞ্জাবের হয়তো বেশ কিছু গ্রামেই রাজু হিরানির আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এবং উনি রিয়েল ফুটেজ দেখিয়েছেন যে প্রত্যেকটা বাড়ির, অনেক বাড়ির, প্রত্যেকটা নেই, অনেক বাড়ির ছাদের ওপর যে ওই যে জলের ট্যাঙ্ক যেগুলো বিভিন্ন রকম ডিজাইনের লোকে বানায়, তো এরোপ্লেনের আছে। এবং সেটার মানে হলো যে ওই বাড়ির কোনো একজন সদস্য বিদেশ চলে গিয়েছে, ভিসা লেগে গিয়েছে তার, সে ওখানে গিয়ে সেটেল করে গিয়েছে। তো দ্যাট ইজ আ ম্যাটার অফ প্রাইড ফর দেম। তো সেই জন্য ওরা ওপরে একটা বেশ জলের মানে ট্যাঙ্কের জায়গায় একটা বড় মতো একটা এরোপ্লেন বানায়। এবং এরকম একটা গুরুদ্বারাও আছে যেখানে লোকে প্রসাদের যে থালা যেটা থাকে সেটা সাজিয়ে, যেটা নিয়ে আমরা সাধারণত দেখি কোনো সিনেমাতে বা কোথাও পুজো দিতে যায় বা মাজারে যেরকম চাদর নিয়ে যায় একটা থালার উপর, তো সেখানে একটা এরোপ্লেন নিয়ে গিয়ে ওখানে ভিসার জন্য প্রার্থনা করা হয়। অ্যান্ড মানে মোটামুটি এটাই কী বলে ওটাকে, প্লট, ব্যাস প্লট না, সেটিং অফ দ্য স্টোরি ইজ দিস। এবার এর ওপর এই এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস ইনক্লুডিং শাহরুখ খান অ্যান্ড দি আদার্স, অ্যান্ড তারা সবাই মিলে ট্রাই করে, বিকজ দে ক্যানট হ্যাভ ভিসা ইভেনচুয়ালি, তারা চেষ্টা করে যে তারা ইললিগালি যাবে লন্ডন, অ্যান্ড দ্যাট রুট অফ দ্যাট ইলিগাল ইমিগ্রেন্টস টেক, দ্যাট ইজ কল্ড ডানকি, মানে ডাঙ্ক, টু গো আন্ডার দি রেডার, এটাকেই বেসিক্যালি বলছে ডানকি। তো এটা হলো সিনেমাটার নামের পিছনে কারণ, এবং দ্যাটস দি ব্যাকগ্রাউন্ড। কিন্তু দিস ইজ আ নাইস সুইট সিম্পল স্টোরি, দ্যাট ইট ইজ বেসিক্যালি এ হিউম্যানিস্টিক স্টোরি, হিউম্যান স্টোরি, স্লাইস অফ লাইফ নয় কিন্তু পার্ট অফ লাইফ। অনেক মানুষের জীবনের এটা, অনেকের এটা মনে হতে পারে কি মানে বোকা টাইপের লোকজন, দেশেও তো অপরচুনিটি আছে, বা এটাই শুধুমাত্র কেন হতে যাবে কারো লক্ষ্য। এটা অ্যাকচুয়ালি কালচারের উপর নির্ভর করে। যেমন পশ্চিমবঙ্গের, অন্তত পশ্চিমবঙ্গের, আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিলং করি তাই আমি জানি যে আমাদের মতো মফস্বলের ছেলেমেয়েরা বাড়িতে এটাই শুনে এসেছে ছোট থেকে, মোস্ট অফ দেম, যে সরকারি চাকরি সব, কিন্তু আরেকটু বাইরে গেলে বেসরকারি চাকরিকেই প্রাধান্য দেওয়া হয়, এবং সরকারি চাকরি যারা করে তাদেরকে বাবু বাবু বলা হয় বা লেজি ধরে নেওয়া হয়, অ্যান্ড দ্যাট লাইফ ইজ নট looked with respect, looked at with respect. তো যাই হোক, তো ইটস দি কালচার অফ দ্যাট প্লেস, অ্যান্ড অ্যাপারেন্টলি পাঞ্জাবের প্রচুর এরকম গ্রাম আছে যেখানে এই ধরনের কালচার এক্সিস্ট করছে। তো দ্যাট ইজ দ্য স্টোরি। অ্যান্ড শাহরুখ খান এর ক্যারেক্টারটা, হি হ্যাজ নো মোটিভেশন অর হি হ্যাজ নো অ্যাম্বিশন অফ গোয়িং টু লন্ডন অ্যান্ড এস্টাবলিশিং. He gets this call to help these bunch of people যখন ভিকি কৌশল এর একটা ক্যারেক্টার which has been performed superbly, and I am now truly a Vicky Kaushal admirer. তো সেই ক্যারেক্টারটা goes through a tragedy because of this visa problem. তার ভিসা হয় না, এবং দ্যাট লিডস টু সামথিং ভেরি টেরিবল। আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট ফর ইউ। অ্যান্ড দ্যাটস ওয়েন শাহরুখ খানস ক্যারেক্টার, কি ক্যারেক্টারটার নামটা কি, আমি অলরেডি ক্যারেক্টারের নাম ভুলে যাচ্ছি, এত মানে এটা শাহরুখ খানের লাইফের আমার মনে হয়, বা শাহরুখ খানের লেটার সিনেমা যেগুলো, সেগুলোর মধ্যে সব থেকে ইনসিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার সম্পর্কে কিছু জানতে পারি না, এর ব্যাকগ্রাউন্ড কি, শুধুমাত্র এটাই জানি যে হি ওয়াজ আ সোলজার, রিসেন্টলি হি ওয়াজ ইনজার্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই হি, আই থিঙ্ক সেই কারণে ওকে চাকরি থেকে বেরিয়ে আসতে হয়। কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো, কারেক্ট মি ইফ আই এম রং, যে ইনজার্ড যারা হয়, যাদের তাদের মানে ফিজিক্যালি তো তারা আর পারফর্ম করতে পারবে না বলে তাদের হয়তো রিটায়ারমেন্টের একটা অপশন থাকে। তো তো একজন রিটায়ার্ড সোলজার, আর তার মা নেই, বাবা নেই, কেউ নেই, কিচ্ছু নেই। তো সে কোথা থেকে বড় হলো, তার কি ব্যাকগ্রাউন্ড, তো তার সম্পর্কে যেহেতু কিছু জানানোই হয়নি, তো সেই জন্য ওই ক্যারেক্টারটার প্রতি কোনো রকম ইমোশন তৈরি হয় না, আমার অন্তত হয়নি। ওই ক্যারেক্টারটার
আম লাইফের কি গোল ছিল এখানে আসার আগে অবধি, এই লালটো এই গ্রামে আসার আগে অবধি তার লাইফের কি গোল ছিল, কি অ্যাম্বিশন ছিল। যেমন তার লাইফের অ্যাম্বিশন চেঞ্জ হয়ে গেল এখানে এসে, যে এদেরকে লন্ডনে আমাকে নিয়ে যেতে হবে। এটাই তার জীবনের লক্ষ্য হয়ে গেল। গুড, দ্যাট ইজ ওকে। কিন্তু দেয়ার ওয়াজ লাইফ বিফোর দিস। সেটা কী ছিল? উই ডোন্ট গেট টু নো। উই জাস্ট গেট টু নো হিজ নেম, যেটা আমি অলরেডি ভুলে গিয়েছি। কী নাম ছিল? বান্দা বান্দা বলে একটা গান আছে, আমার খালি বান্দা মনে পড়ছে। যাই হোক, তো দ্য মেন প্রবলেম অ্যাকর্ডিং টু মি অফ দিস ফিল্ম দ্যাট আই ফেল্ট ওয়াজ দিস, যে কোনো ক্যারেক্টারেরই যেমন অন্যান্য ক্যারেক্টারগুলো তাদের কারো বাড়ি কী বলে ওটাকে বিক্রি হয়ে গিয়েছে বা বিক্রি হয়ে যাচ্ছে, কারো বাড়ি মানে মজুত রেখে টাকা নিয়েছে কেউ, সেই জন্য তার বাড়িটা এবার আস্তে আস্তে বিক্রি করে দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে, নিজের বাড়িতে সে থাকতে পায় না। কারো মা কষ্ট করে রোজগার করে, কারণ তার বাড়িতে টাকা পয়সার অভাব। কারো ছোটোকার স্বপ্ন, বেসিক্যালি এটার বাইরে যে ভাবতে পারে না। কারো প্রেমিকা অপেক্ষা করছে লন্ডনে তার জন্য, যে তাকে সে রেস্কিউ করে। এই ধরনের কারণ আছে, কিন্তু সেই কারণগুলো এত তাড়াতাড়ি বলে দেওয়া হয়, শুধুমাত্র এই প্রেমিকার ব্যাপারটা বাদ দিয়ে বাকি সমস্ত কারণগুলো এত তাড়াতাড়ি বলে দেওয়া হচ্ছে, এবং এত মানে দূর থেকে বলা হচ্ছে। দুরকমভাবে, তিন রকমভাবে একটা জিনিসকে দেখা যায়। একটা হচ্ছে কাছ থেকে, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই। একটু ওয়াইডার সেন্সে দেখতে পাই যদি আমরা একটু দূরে নিয়ে যাই, তখন তাকে এবং তার সারাউন্ডিংয়ের জিনিস দেখতে পাই, বা একদম চোখের সামনে ধরে দেওয়া হয়, তাই না? যেখানে আমরা চোখের সামনে খুব কাছে এলে দেখতে পাই না কোনো একটা জিনিসকে। আমি খুব বাজেভাবে এক্সপ্লেন করলাম জিনিসটা, বাট মানে আতশ কাঁচ নিয়ে যদি কোনো কিছু একটা দেখা হয়, তাহলে তার সূক্ষ্ম জিনিসগুলো দেখতে পাওয়া যায়, তাই তো? তো এই সূক্ষ্মতা, গল্পের সূক্ষ্মতা, যেটা আমরা পিকেতে পেয়েছিলাম, যেটা আমরা লাগে রহ মুন্না ভাইয়ে পেয়েছিলাম, যেটা আমার মনে হয় রাজু হিরানির সত্যিই ওয়ান অফ দ্য বেস্ট রিটেন অ্যান্ড ডিরেক্টেড ফিল্মস। কারণ দ্য টপিক ওয়াজ সো কমপ্লেক্স, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট সামডে। যাই হোক, গেটিং ব্যাক টু ডাঙ্কি। হ্যাঁ, আসছে তো? হ্যাঁ, মাঝখানে আটকে গিয়েছিল, মনে হলো যেন কেটে গেল। যাই হোক, আসছে। তো গেটিং ব্যাক টু ডাঙ্কি, তো এই সূক্ষ্মতার প্রচণ্ড অভাব গোটা সিনেমাতে আমি ফিল করি। আর শেমফুলি আমি দি লিডিং লেডির নামটা ভুলে যাচ্ছি। কী নাম যেন অ্যাক্ট্রেসের? আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আই হ্যাভ, মানে আমার কোনো অধিকার নেই সিনেমাটা নিয়ে কথা বলার আর। নামটাই ভুলে গেলাম। অ্যাক্ট্রেসের নাম কাস্ট 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 মানে আমি গুগলে সার্চ করছি অলরেডি। হ্যাঁ, তাপসী পান্নু। তাপসী পান্নু। তো তাপসী পান্নু, অ্যাকচুয়ালি এই সিনেমাটা বলা উচিত দিস ফিল্ম ইজ বেসড অন অর অ্যারাউন্ড তাপসী পান্নুর ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার নামটাও আমার মনে নেই। তো হার ক্যারেক্টার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দি ফিল্ম। ওকে, শাহরুখ খানের ক্যারেক্টারটা নয়। তাই অ্যান্ড শাহরুখ খানের ক্যারেক্টারটা মোস্ট ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। যেমন আমি বললাম, যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিচ্ছু জানতে পারি না আমরা, যার সম্পর্কে শুধু এটুকুই জানতে পারি যে সে ডিসাইড করে নিয়েছে, যার কাছে যে কোনো সমস্যার একটা অদ্ভুত সলিউশন থাকে, এবং সেই সলিউশনগুলো সেই আমরা থ্রি ইডিয়টসে যেরকম দেখেছি র্যাঞ্চোর সলিউশন, অতটা ইন্টারেস্টিং হয় না, খুবই প্লেন বেসিক। কোনো একজন তার মায়ের টাকা ডুবিয়ে ফেলেছে ভিসা নিতে গিয়ে, একজন মানে একটা বেসিক্যালি একজন একটা ভিসা কোম্পানির একটা অফিস ছিল, যেটা বেসিক্যালি একটা স্ক্যাম। তো সেখানে ভিসা দেওয়ার ব্যাপারে বলা হতো। তো সেখানে তার মায়ের পুঁজির যে 1.5 লক্ষ টাকা, যে তার মা এতদিন ধরে কাজ করে যেটা জমিয়েছিল, সেটা সে ওখানে দেয়, এবং তারপর জানতে পারে যে ও টাকা নিয়ে লোপাট। তো এবার সেই বাড়ি কী করে যাবে বুঝতে পারছে না। তো সেখানে শাহরুখ খান তার বাড়িতে গিয়ে বলে, একটা পাঞ্জাবি ক্যারেক্টার, তো সলিউশনটা কি, যে মুমতাজ বেগমের সাথে আপনার ছেলে বিয়ে করেছে, এবং সেই মুমতাজ বেগম অলরেডি বিবাহিত একজন, এবং তার সন্তান আছে, এবং শি ইজ ওল্ডার দ্যান ইয়োর সান, মাচ ওল্ডার দ্যান ইয়োর সান, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। অ্যান্ড অলসো আপনার ছেলে আপনার 1.5 লাখ টাকা হারিয়ে দিয়েছে। তখন ওর মা কাঁদছে, নিয়ে বলছে, এবার আপনি বলুন, আপনার কাছে 1.5 লাখ টাকাটা বড়, না আপনার এই প্রবলেমটা বড়?
বলছে, "অবশ্যই আমার ছেলেটা বড়। আমার ছেলেটা চলে গেল, আমার ছেলের কী হয়ে গেল? কী করে দিল আমার ছেলের সাথে?" তো এটা কোনো সলিউশন হলো? তারপর আবার ছেলেটাকে সামনে নিয়ে চলে আসছে, "দেখুন আপনার ছেলে ঠিক আছে, কোনো মমতাজ বেগমের সাথে বিয়ে করেনি। যাক, তাহলে ১.৫ লাখ টাকা নিয়ে আপনি কিন্তু রাগ করছেন না।" এটা সলিউশন? এটা সলিউশন? আমি ভাবতে পারছি না যে রাজকুমার হিরানি এই সলিউশনটা লিখেছেন। যেই লিখে থাকুক, আই এম রিয়েলি সরি বাট দিস ইজ নট কনভিন্সিং। এবং এই ধরনের বিভিন্ন রকম নট কনভিন্সিং সিন এবং স্টোরিজ এবং ছোট, ছোট আম আম কি বলবো তোমাকে? কমিক হয় না যেগুলো কি বলে? স্কিড দিয়ে ভর্তি এই সিনেমাটা। এবং সিনেমার মধ্যে অনেক ইমোশনাল মোমেন্ট আছে। সিনেমার মধ্যে অনেক আম মোমেন্ট আছে যেখানে তোমার ফিল করা উচিত, বা দ্য রাইটিং ইজ সাচ দ্যাট ইউ শুড বি ফিলিং অ্যাংরি অ্যাজ ওয়েল, কিন্তু ইট ডাজ নট ল্যান্ড। ইটস লাইক আ ইটস লাইক আ ব্যাড স্ট্যান্ড আপ, যেখানে দি কমিক ইজ সেইং ফানি থিংস বাট নট ইন আ ফানি ওয়ে। তাই তোমার হাসি আসছে না। তো it was really disappointing and underwhelming. Um, I understand the feeling uh, that went through making this film. It was a noble film. কারণ এই টপিকটার উপর আর কেউ সিনেমা করবে এটা ভাবতে পারা যায় না। এবং আহ, কিন্তু আমার মনে হয় যে আই থিঙ্ক দিস ওয়াজ নট এ শাহরুখ খান ফিল্ম। এই সিনেমাটাই যদি শাহরুখ খান না করে এই সিনেমাটা যদি অন্য যে কোনো অ্যাক্টর, যারা যেমন ভিকি কৌশল is a great actor, and he was the performer of the film for me. Realistic acting, এরকম একটা সিনেমাতেও রিয়েলিজমের ছোঁয়া দেখতে পাওয়া গেল একজনের মধ্যে। যেন সে মানে ওকে মনে হচ্ছে যেন ভিকি কৌশলের ক্যারেক্টারটা মনে হচ্ছিল যেন এই সিনেমার নয়ই, ও অন্য কোনো একটা সিনেমা থেকে এখানে এসেছে। দ্যাট ক্যারেক্টার ডিজার্ভস আ ফিল্ম। মানে এই সিনেমাটা সেই ধরনের সিনেমা নয় যেগুলোর ওই কী বলে যে ওটাকে স্পিন অফ তৈরি হবে, কিন্তু দ্যাট ক্যারেক্টার ডিজার্ভস এ ফিল্ম, বিকজ ভিকি কৌশল ডিজার্ভস এ ফিল্ম। আমি ওনার ভিকি কৌশলের যে সিনেমাটা বেরিয়েছে মানেক শকে নিয়ে, মানেক শকে নিয়ে, আমার মনে পড়ছে না নামটা, তো ওটা আমি দেখিনি। বাট এবং দেখার ইচ্ছে ছিল না, কারণ দি ট্রেলার ডিড নট আপিল টু মি। কিন্তু দেখবো এবার, আই রিয়েলি ওয়ান্ট টু, হোপফুলি সামডে। আমি কোথা থেকে কোথায় চলে যাই, কী নিয়ে কথা বলছিলাম সেটাই মনে থাকে না। যাকগে, তো দ্য ফিল্ম ইভেনচুয়ালি, যেটার মেন ব্যাপার, হ্যাঁ, ইট ওয়াজ নট আ শাহরুখ খান ফিল্ম। যদি এই সিনেমাটা এমন কোনো একজন অ্যাক্টরকে নিয়ে করা হতো, যার মধ্যে যার এমন এত এত বড় একটা ফ্যান ফলোয়িং নেই যাকে কেটার করতে হয়। যেমন শাহরুখ খানকে যখন, সালমান খানকে ফর ইনস্টেন্স যখন কোনো সিনেমাতে নেওয়া হয়, তখন খেয়াল রাখতে হয় যে সালমান খানের একটা ফ্যান বেস আছে, তো দ্যাট ফ্যান বেস এক্সপেক্টস সার্টেন থিংস ফ্রম সালমান খান অ্যান্ড ফ্রম আ সালমান খান মুভি। তো সেই জিনিসগুলো, সেই এলিমেন্টগুলো ভরতে হয়, অ্যান্ড দ্যাট এফেক্টস দ্য ফিল্ম। অ্যান্ড সেই জিনিসটা বজরঙ্গি ভাইজানে নেওয়া হয়নি বলেই আমাদের বজরঙ্গি ভাইজানকে সলমান খানের সিনেমা বলে মনে হয়নি। একটা ভালো সিনেমা দেখেছি আমরা বজরঙ্গি ভাইজানের মধ্যে। তো সেই, যদিও কয়েকটা মোমেন্ট ছিল যেখানে সলমান খান অ্যাকশন করছে, কিন্তু দ্যাট দোজ অ্যাকশন সিনস ওয়ার নট লাইক সলমান খান অ্যাকশনস। ওগুলো, দোজ ওয়ার মোর ইমোশনাল সিনস, অ্যান্ড so that's a great example of how a superstar can be merged within a good film, good story. তো এই সিনেমাটা আমার মনে হয় শাহরুখ খান ওই জিনিসটা করতে পারেনি। এটাকেও ওইভাবেই ট্যাকেল করা উচিত ছিল, বাট ইট ওয়াজ নট ডান প্রপারলি, অর সামহাউ দে মিসড দ্য টার্গেট, and they missed the target by a very good margin. That's what I think. শাহরুখ খানের সিনেমায় আমরা রিয়েলিজম পেয়েছিলাম। বারবার বলা হয় স্বদেশ, মাই নেম ইজ খান, চাক দ্য ইন্ডিয়া, এসবের নাম করা হয়, কিন্তু কেন করা হয় সেটা বুঝতে হবে। তার কারণ ছিল যে ওই সিনেমাগুলোতে কোথাওই শাহরুখ খান ছিল না। মানে মানে দি ক্যারেক্টার, দি দি শাহরুখ খান যে অরা, সেটা ছিল না। ওখানে কিন্তু ছিল একজন একটা ক্যারেক্টার,
এবং দ্যাট ক্যারেক্টার ডিড নট বিহেভ লাইক শাহরুখ খান। In other films, like in Pathan, in Jawan, in this film also, and in the many forgettable films of শাহরুখ খান, আমরা শাহরুখ খানকে দেখতে পাই কোনো একটা চরিত্রে, যে এই চরিত্রটা যদি শাহরুখ খান হতো তাহলে কিভাবে বিহেভ করতো সেইটা দেখতে পাই। আমরা একইভাবে এখানেও দেখতে পেলাম যে শাহরুখ খান অ্যাক্টিং করছেন। এখানে কিন্তু আমরা ওই চরিত্রটাকে দেখতে পেলাম না, আমরা একজন সোলজারকে দেখতে পেলাম না। সোলজারের ডায়ালগগুলো রয়েছে যে একজন সোলজার কখনো নিজের দেশের সাথে দেশকে খারাপ বলবে না বা একটা দেশের নামে নিন্দে করবে না বাইরে গিয়ে, এরকম কথা শুনতে পেলাম, কিন্তু ওইটুকুই। তার বাইরে কিন্তু সোলজারেস্ক কোনো রকম বিহেভিয়ার আমি অন্তত দেখতে পাইনি। ২০ মিনিট ধরে আমি কথা বলছি ডানকি নিয়ে। ওকে, ওকে। তো যেটা মেন পয়েন্ট, দ্যাট ইজ I was disappointed that just like जब हैरी मेट सेजल, this film also disappointed. এভরি টাইম যখনই কোনো ভালো ডিরেক্টর শাহরুখ খানের সাথে সিনেমা করছে তখন কেন এরকম হয়ে যাচ্ছে আই ডোন্ট নো, বিকজ আই থিঙ্ক শাহরুখ খান, ইভেন সালমান খান, these are people who are really talented and they have shown glimpses of their talents many times. সলমান খানকে আমি সুলতানের সেই মুহূর্তটা মনে পড়ে যখন সে নিজের মূর্তিটা ভাঙছে, দ্যাট দ্যাট মোমেন্ট, মানে ওটা গুজ বাম্পস দিয়ে দিয়েছিল আমাকে, এবং ওটা ওরকম মানে অদ্ভুত গুজ বাম্পস অ্যাকচুয়ালি। আমি সিরিয়াসলি ফিল করছিলাম যে একজন তার ইগোর সামনে দাঁড়িয়ে আছে এবং তার ইগোকে অপমান, মানে ইগো মানে ঘেন্না করছে, নিজেকে ঘেন্না করছে, অ্যান্ড উইথ সাটল এক্সপ্রেশনস। সলমান খান ইজ নট সামওয়ান হু মানে যে প্রচণ্ড ব্যবহার করে নিজের বডিকে। হ্যাঁ, হি স্পিক্স উইথ হিজ আইজ, অ্যান্ড আই থিঙ্ক হি অলসো হ্যাজ ট্যালেন্টস, অ্যান্ড আমরা কোনো না কোনো দিন একটা সিনেমা পাবো আবার যেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ওর অ্যাক্টিংকে, অ্যান্ড পাবো। I'm hopeful, I'm always hopeful, and I'm always hopeful for a good শাহরুখ খান ফিল্ম again, যেখানে আরও একবার বলতে হবে না যে লাস্ট ফিল্ম কী ভালো ছিল, সেটা মাই নেম ইজ খান বা স্বদেশ বা চক দে। Hopefully this was not very boring, but and please don't be discouraged to see Dunki after this. I urge you to watch the film if you want to, if you wished to, কারণ আমি শিখেই কিছু বেরোলাম এখান থেকে, অ্যান্ড দ্যার ইজ অলসো আ লট টু লার্ন, বিকজ দের আর পিপল যাদের জীবন অ্যাকচুয়ালি এইভাবেই কাটে, এই ভেবেই কাটে যে আমরা যাব, এবং যাওয়ার যে কঠিন পথ সেটা যতটুকুই দেখানো হয়েছে তার থেকে আরও অনেক গুণ কঠিন হয় এবং ডেঞ্জারাস হয়। তো এটা জানার জন্যও সিনেমাটা দেখা আমার মনে হয় যাই, একেবারেই ফেলে দেওয়ার মতো সিনেমা নয়। দিস ইজ এ লাইট হার্টেড সিনেমা, তাই হালকা মন নিয়ে যাওয়াই যেতে পারে। আমার ডান দিকে কয়েকটা সিট ফাঁকা ছিল, তারপরে একজন মহিলা বসেছিলেন, মধ্যবয়স্ক একজন মহিলা। She had a great time watching the film, and that's what I love about cinema. She was laughing throughout with মানে on poorest of jokes. She was laughing throughout. She was having মানে it was like মানে ওনার জীবন ভালো হয়ে গেল সিনেমাটা দেখে। She was so happy, and that's the beauty of cinema. And many films যেগুলো আমি দেখেছি, জওয়ান, পাঠান, আমি ইন্টারভেলের বাইরে বেরিয়েছি যখন, তখন দেখেছি যে মানুষ কত খুশি। মানুষ সবসময় রিয়েলিস্টিক সিনেমা দেখতে চায় না, বা ইট ডাজ নট হ্যাজ টু বি আ গ্রেট ফিল্ম টু মেক পিপল হ্যাপি। ইফ ডানকি ইজ মেকিং পিপল হ্যাপি, ইট ওয়াজ ওয়ার্থ মেকিং। অ্যান্ড অন দ্যাট নোট, I think I'll end this episode. Thank you so much for listening, if you are still listening. And if I am the only one listening to myself talking, then that is also okay. We don't need ya. থ্যাংক ইউ। পরের এপিসোড আশা করছি কালই আসবে। আমি চেষ্টা করছি আবার কনসিস্টেন্ট হওয়ার। ততক্ষণ অবধি বি কাইন্ড, ইটস দি ফেস্টিভ সিজন অ্যাগেন। বি কাইন্ড, বি রেসপন্সিবল, অ্যান্ড বি হোপফুল। হাল ছেড়ো না।